এই ফোনটার পেছনের কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, পাশাপাশি এটার পেছনে যে স্মুথনেসটা টাচ করার পরে এইটাকে বলা হচ্ছে বেবি স্কিন স্মুথনেস, মানে এতটাই সফট আর এতটা মোলায়েম লাগে যে তারা বলতেছে নিউবর্ন বেবির স্কিনের মতো নাকি এটা লাগে। সো আমরা যে ফোনটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে ইনফিনিক্সের হট 70। এই ফোনটা কি আসলে শুধুমাত্র এরকম রং বেরঙের কালার চেঞ্জ হয় বা বেবি স্মুথ স্কিন এইটুকুতেই সীমাবদ্ধ, নাকি এই ফোনটার আরও কোনো ভালো দিক আছে সেটাই এক্সপ্লোর করবো আপনাদের সাথে। সো চলুন ইনফিনিক্স হট 70 নিয়ে আমরা একটু বিশ্লেষণ শুরু করি। আমাদের হাতে এই ফোনটার থার্মো অরেঞ্জ কালার ভেরিয়েন্টটা আছে, এটার আরও বেশ কিছু কালার ভেরিয়েন্ট আছে, স্ক্রিনে আপনাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। বাট এই থার্মো অরেঞ্জ কালারটা একটু স্পেশাল, কারণ এটা টেম্পারেচারের সাথে সাথে কালার চেঞ্জ করে। সো এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস আপনি নিয়ে যান, স্পেশালি যদি ফ্রিজে ঢুকে রাখেন, তাহলে একদম ডিপ অরেঞ্জ কালার চলে আসবে এটা ব্যাক পার্টে। আর যদি আপনি টেম্পারেচার বাড়ান, মানে 65 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গেলে এটা লাইট অরেঞ্জ কালারে পরিণত হবে। আর রুম টেম্পারেচারে আমরা দেখতে পাচ্ছি লাইট এবং ডিপের মাঝামাঝি রকমের একটা কালার আছে। সো এই কালার চেঞ্জিংটা আসলে ইউজফুল কোনো ফিচার না, আমার কাছে গিমিকি একটা ফিচারই মনে হয়েছে। আপনার যদি পছন্দ হয় ডেফিনেটলি আপনি এই কালারটা চুজ করতে পারেন। আর ব্যাকপার্টটা আসলে অনেক স্মুথ এবং সফট টু টাচ, এটা যখন আপনি টাচ করবেন তখন খুব সুন্দর একটা ফিল পাবেন, অনেকটা ওই নিউবর্ন স্কিনের মতোই। তবে এটা একদমই ম্যাট ফিনিশের, যার ফলে একদমই ফিঙ্গারপ্রিন্ট লাগে না, যেটা একটা ভালো জিনিস। ক্যামেরা হাউসটা একদম ভার্টিক্যাল করে দেওয়া হয়েছে, ক্যামেরা হাউসের চারপাশে আবার একটু ট্রান্সপারেন্ট গ্লাস টাইপের অ্যাড করা হয়েছে, যেটা দেখতে ভালোই লাগে মোটামুটি। এবং এটা যে ফ্রেমটা এটা সিলভার কালারের। 195 গ্রাম হচ্ছে ফোনটার ওজন এবং 7.49 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। সো খুব স্লিমও না আবার মোটাও না, এবং মোটামুটি লাইট ওয়েটও, এক হাতে ইউজ করা যায়, ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, ডিসকমফোর্ট ফিল করবেন না একদমই ফোনটা ইউজ করার সময়। সেই সাথে 1.5 মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্ট এই ফোনটা, এবং IP65 রেটিংও আছে হালকা পাতলা পানি ছিটে ফোটা থেকে বাঁচানোর জন্য। আর ফোনটার ডান পাশে 3টা বাটন আছে, 2টা ভলিউম রকার, একটা পাওয়ার বাটন, যেটার উপরে আবার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে, এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। সেই সাথে অরেঞ্জ কালারের অ্যাকসেন্টেড টেক্সচার্ড একটা বাটন দেওয়া হয়েছে, যেটাকে ওয়ান ট্যাপ বাটন বলা হচ্ছে। এবং এই বাটনটাতে ইনিশিয়ালি AI মেমো নামে একটা ফিচার আছে। সো এটাতে একবার প্রেস করলে স্ক্রিনে যে জিনিসগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের সাজেশন দেয়। আর লং প্রেসেরও একটা ফিচার আছে, যেটা আপনি কাস্টমাইজ করে বিভিন্ন কিছু অ্যাসাইন করতে পারবেন। বাম পাশে সিম কার্ড স্লট আছে, যেখানে 2টা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ডের স্লটও ডেডিকেটেড পাওয়া যাচ্ছে। উপরের দিকে স্পিকার গ্রিল আছে, অলদো এখানে ডেডিকেটেড স্পিকার নাই, ইয়ারপিসের সাউন্ডটা এই দিক দিয়ে বের হয়। এবং নিচের দিকে দেখতে পাচ্ছি প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং বটম ফেসিং স্পিকার। সো এই ফোনটাতে স্টেরিও স্পিকার আছে, বাট স্টেরিওটা ব্যালেন্সড না, কারণ ইয়ারপিসের যে সাউন্ডটা সেটা অনেক কম আসে এবং মেইন স্পিকার দিয়ে সাউন্ডটা বেশি বের হয়। এর বাইরে ওভারঅল সাউন্ড আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। এবার চলুন সামনের দিকে একটু তাকাই। এই ফোনটাতে 6.78 ইঞ্চির HD+ রেজুলেশনের একটা IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং এটা 20,000 টাকার আশেপাশের একটা ফোন। এই প্রাইসে আসলে HD+ রেজুলেশনের ডিসপ্লে কিছুদিন আগেও কমন ছিল না, বাট এখন প্রাইস বাড়ার কারণে আমরা 20,000-এর আশেপাশে প্রচুর পরিমাণে HD+ রেজুলেশনের ডিসপ্লে দেখবো। তাই কমপ্লেন আসলে সময় অনুযায়ী করা যায় না, বাট আমরা যদি প্রাইসটা কনসিডার করি তাহলে HD+ রেজুলেশনটা কিন্তু মানাচ্ছে না। সেই সাথে ডিসপ্লেটার চারপাশে ভালো রকমেরই বেজেল আছে, এবং নিচের দিকে চিনটাও বেশ বড় সড়ো, যদিও ক্যামেরা হাউসটা কাটআউট হিসেবে দেওয়া হয়েছে, যার ফলে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। একটু কাছে থেকে দেখলে শুধু শার্পনেসের একটু ঘাটতি খেয়াল করবেন, এর বাইরে ডিসপ্লেতে আর কোনো প্রবলেম ছিল না। বাই দ্য ওয়ে, এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট তারা অফার করছে, অলদো এই 120 হার্জটা সব জায়গায় কাজ করে না, বেশিরভাগ সময় 90 হার্জে কাজ করে। ইভেন আপনি যদি অটো সুইচে দিয়ে রাখেন তাহলে কখনোই 120 হার্জে যায় না। আপনি যদি স্পেসিফিক্যালি হাই সিলেক্ট করেন তাহলে অল্প কয়েকটা জায়গাতে 120 হার্জ যায়। সো এটাকে 120 হার্জ বলাটা আসলে ভুল হবে, মোস্টলি 90 হার্জে কাজ করে। আর এই ডিসপ্লেটাতে 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট আছে, এবং এটার HBM হচ্ছে 700 নিট। সো মোটামুটি ব্রাইট, আপনি বোথ ইনডোর আউটডোর ইউজ করতে পারবেন। ডিরেক্ট সানলাইটে গেলে হয়তো বা মাঝে মধ্যে একটু ভিজিবিলিটিতে ইস্যু ফেস করবেন, এর বাইরে ব্রাইটনেস এনাফ ছিল। এবার চলুন ফোনটার হার্ডওয়্যার নিয়ে একটু কথা বলি, তার আগে প্রাইসটা আপনাদেরকে জানাই দিই। সো এই ফোনটা বাংলাদেশের বাজারে 3টা ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে। গুড টু সি, এখনকার সময় ফোনে আসলে এত ভেরিয়েন্ট থাকে না। এটার 4 128GB একটা ভেরিয়েন্ট আছে, 6 128GB ভেরিয়েন্ট আছে, আবার 8 128GB ভেরিয়েন্টও কিছুদিন পরে লঞ্চ হবে, এখনো লঞ্চ হয়নি। 4 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 18,999 টাকা, মানে 19,000 টাকা, এবং 6 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 21,999 টাকা, মানে 22,000 টাকা। আর 8 128GB ভেরিয়েন্টের দামটা আরেকটু বেশি হবে, সেটা যখন লঞ্চ হবে আমরা ডেসক্রিপশনে আপডেট করে দিব। আর এই ফোনটার প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের হেলিও G100 আলটিমেট, এবং এই G100 প্রসেসরটা আপনারা সবাই মোটামুটি চিনেন। ইভেন G99 এতদিন ধরে যে চলতেছিল মার্কেটে, সেটা থেকে G100 এর খুব একটা বেশি পার্থক্য নাই, আবার G100 আলটিমেটেও খুব একটা বেশি পার্থক্য নেই। এইগুলো সিমিলার টাইপের প্রসেসর, সো পারফরমেন্সও সিমিলার। আমাদের হাতে এই ফোনটা 6GB র্যাম ভেরিয়েন্টটা আছে, LPDDR4X টাইপের র্যাম আছে এটাতে, এবং ইন্টারনাল স্টোরেজটা হচ্ছে UFS 2.2 টাইপের। এই ফোনটা ডে টু ডে লাইফে ইউজ করতে গিয়ে খুব একটা মেজর প্রবলেম আমরা ফেস করি নাই। সিঙ্গেল অ্যাপ করে ইউজ করলে তো খুবই স্মুথ পারফরমেন্স আপনি পাবেন, ইভেন মোটামুটি মাল্টিটাস্কিংও করতে পারবেন। খুব হেভি লেভেলের মাল্টিটাস্কিং পসিবল না, বাট মিড লেভেলের মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন। 2-3টা অ্যাপ ওপেন করে একসাথে ইউজ করতে পারবেন, এবং এটার মেমোরি ম্যানেজমেন্টও বেশ ভালো ছিল। গেমিং এর কথা যদি বলি, এই ফোনটা থেকে খুব হাই লেভেলের গেমিং পারফরমেন্স এক্সপেক্ট করা উচিত না। এটা দিয়ে আমরা ফ্রি ফায়ার খেলেছি একদম হাইয়েস্ট সেটিংয়ে, এবং সেটাতে আমরা 60 FPS রেগুলারলি পাচ্ছিলাম, অকেশনালি 90 FPS-এও যাচ্ছিল। সো আপনি যদি রেগুলারলি ফ্রি ফায়ার খেলেন তাহলে এই ফোনটা নিঃসন্দেহে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে গেমিং এর জন্য, কারণ ফ্রি ফায়ারে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করি না। তবে আমরা যদি পাবজিতে যাই তাহলে কিন্তু FPS-টা একটু কমে যায়,
অ্যারাউন্ড 40 FPS এর মতো আমরা পাচ্ছিলাম ব্যালেন্সড এবং আলট্রা সেটিংয়ে। তবে কল অফ ডিউটি মোবাইল আরেকটু বেটার পারফর্ম করে, মিডিয়াম সেটিংয়ে আপনারা 60 FPS পাবেন। সো ওভারঅল পারফরমেন্সের কথা বললে এই বাজেটে পারফরমেন্সটাকে ওকে বলা যাবে, খুব আহামরি ভালো না আর একেবারে খারাপও বলা যাবে না, কনসিডারিং দ্য মার্কেট সিচুয়েশন। সফটওয়্যার সাইডে XOS 16 আছে বেসড অন অ্যান্ড্রয়েড 16 এবং এই সফটওয়্যারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটাতে 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট আসবে এবং 5 বছরের সফটওয়্যার সাপোর্ট আছে। এই ধরনের বাজার সেগমেন্টের ফোনগুলোতে লং সফটওয়্যার সাপোর্ট ডেফিনেটলি প্রশংসার দাবিদার। এছাড়া ইনফিনিক্স তাদের সব ফোনেই ভরপুর এআই ফিচার দেয়, এটাতেও আছে ইনফিনিক্সের নিজস্ব যে হোলাক্স এআই আছে সেটা তো থাকছে, গুগলের এআইগুলো এনজয় করতে পারবেন। সেই সাথে আপনারা ক্যামেরাতেও বেশ কিছু এআই ফিচার পেয়ে যাবেন। সোফার এই ইউআইটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, 3D ওয়ালপেপার সহ আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, যদিও iOS থেকে কিছুটা ইন্সপায়ার্ড এবং এটা প্রতি ভিডিওতে আমরা বলি, বাট দেখতে সুন্দর লাগে তাই এটা নিয়ে খুব একটা বেশি কমপ্লেন করবো না। তাদের আইকনগুলো একটু ইউনিক হয় অন্যান্য ফোনের যত ইউআই আছে সেগুলো থেকে। এই আইকন কারো পছন্দ হইতে পারে, নাও হইতে পারে, বাট ইউআইতে পারফরমেন্স রিলেটেড কোনো ইস্যু আমরা পাইনি। এইবার আসি ক্যামেরায়। এই ফোনটার পেছনে একটাই ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। নাও পেছনের ক্যামেরা ডেলাইটের ছবিগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে ডিসেন্ট মনে হবে এট বেস্ট, কনসিডারিং দ্য প্রাইস। এই ফোনে মোটামুটি মানে ডিটেল থাকে, মোটামুটি শার্প ছবিগুলো জুম করে দেখলে এত বেশি ফাটে না। তবে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স খুব একটা ভালো না, বেশিরভাগ সময় পেছনে যদি আকাশ থাকে তাহলে সেটাকে পুরো ব্লোন আউট করে দিচ্ছিল, মানে স্পেশালি হাইলাইটটাকে খুব একটা বেশি ফুটাই তুলতে পারে না। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বা সাবজেক্ট সেপারেশন ঠিকঠাক থাকে, ব্যাকগ্রাউন্ডের বোকে বা ব্লারিনেসও ওকে, একেবারে আর্টিফিশিয়ালও বলা যায় না আবার ন্যাচারালও বলা যায় না। তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স আরও খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে অনেক বেশি ডার্কও করে ফেলে ছবিগুলোকে, এই জিনিসটা ফিক্স করা উচিত ছিল। তবে ওভারঅল ছবিগুলোর কালার পাঞ্চি ছিল বা একটু পপ করছিল কালারগুলো, যেটা দেখতে বেশ ভালো লাগে। এবং লো লাইটে গেলে আসলে এই ধরনের ফোন খুব একটা ভালো পারফরমেন্স করে না, এটার বেলায়ও সেম, ডিটেল কমে যাচ্ছিল, কালার যদিও মোটামুটি ভালো রিটেন করতে পারছিল, তবে ভালো রকমের নয়েজ আমরা পাচ্ছিলাম। ভিডিওতে চিরচেনা সর্বোচ্চ 2K 30 FPS এর অপশন আছে, মিডিয়াটেকের এই প্রসেসরগুলোতে সব ফোনেই থাকে এবং এই 2K 30 FPS আপনি স্টেবিলাইজেশন ছাড়া এনজয় করতে পারবেন। স্টেবিলাইজেশন বা EIS যদি অন করেন তাহলে 1080 30-তে চলে আসবে এবং তখন আপনারা মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন, বা 2K-তে একটু শেকি ভিডিও আসবে। ফ্রন্ট ক্যামেরা ছবিগুলোতে রিয়ার ক্যামেরার মতো এত বেশি ডিটেল না থাকলেও ছবিগুলো দেখতে সুন্দর লাগে, শুধুমাত্র জুম করলে আপনারা ডিটেলের ঘাটতি পাবেন, এর বাইরে দূর থেকে দেখতে ভালো লাগে। তবে আপনি যদি পেছনে আবারও ব্রাইট লাইট নিয়ে ছবি তোলেন তাহলে ডাইনামিক রেঞ্জ কিন্তু একদমই ভালো আসবে না। সো ভালো লাইটে বা কন্ট্রোল লাইটিং এনভায়রনমেন্টে যদি আপনি ছবি তোলেন তাহলে ভালো সেলফি এটা দিয়ে পাবেন। সেলফি পোর্ট্রেটগুলোরও সেম অবস্থা, ডাইনামিক রেঞ্জটা ছাড়া বাকি সব জায়গাতে তেমন কোনো একটা কমপ্লেন নাই। আর ভিডিওর বেলায় ফ্রন্ট ক্যামেরাতেও সর্বোচ্চ 2K 30 FPS এর অপশন পাবেন উইদাউট স্টেবিলাইজেশন, আর যদি ফ্রন্ট ক্যামেরাতে স্টেবিলাইজেশন চান তাহলে আপনাকে 1080 30-তে নামতে হবে। সো আপনারা মোটামুটি স্টেবল ব্লগ করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এইবার আসি ব্যাটারিতে। এই ফোনটাতে 6000 mAh এর বিশাল একটা সেল দেওয়া হয়েছে, যেটা ডেফিনেটলি মোর দেন এনাফ বেশিরভাগ মানুষের জন্য, এবং আপনি যেভাবেই ইউজ করেন এই ফোনটা দিয়ে আপনি ফুল ডে পার করতে পারবেন উইদাউট এনি ইস্যু। আমাদের টেস্টে আমরা 7 to 8 আওয়ার্সের মতো এসওটি পাচ্ছিলাম, আমরা মোটামুটি হেভি ইউজ করি যখন এটাকে টেস্ট করি, সো আপনারা আরেকটু বেশি এক্সপেক্ট করতে পারেন। আর চার্জিংয়ের বেলায় এই ফোনটা 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করে এবং চার্জারটা বক্সে দেওয়াই আছে। ব্র্যান্ড ক্লেম করছে 0 to 50% চার্জ হয়ে যাবে মাত্র 25 মিনিটে। অনেক বোল্ড একটা ক্লেম, আমরা টেস্ট করে দেখেছি, যদিও এক্সাক্ট নাম্বারটা আমরা পাই নাই, তবে 100% চার্জ হতে রাফলি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে, যেটা বেশ ফাস্ট। এছাড়া ফোনটাতে NFC আছে এবং আয়ার ব্লাস্টার আছে। বাই দ্য ওয়ে, যখনই আপনারা দেখবেন ক্যামেরা দুইটা মনে হতে পারে, বাট এখানে একটা ক্যামেরা আর একটা হচ্ছে আয়ার ব্লাস্টার, এখানে ইনফ্রারেড লেখা আছে স্পষ্ট করে। এবং এই ফোনটার কল কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশনের মতো কোনো ইস্যু আমরা পাই নাই, দরকারি সব ধরনের সেন্সর এই ফোনটাতে আছে। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো ওভারঅল এই ফোনটাকে আমরা যদি আগের সময়ের সাথে কম্পেয়ার করি তাহলে একটু ওভারপ্রাইস মনে হবে, বাট মার্কেটের যে কন্ডিশন সেটা যদি আপনি বিবেচনা করেন তাহলে এই প্রাইসটা জাস্টিফাইড মনে হবে। এবং এইটা যে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট ফিচার বলে ব্র্যান্ড হাইলাইট করছে সেটা হচ্ছে এটার কালার চেঞ্জিং ফিচার এবং এরকম সফট টু টাচ, এই দুইটা জিনিসই খুব একটা ইউজফুল না, আমার কাছে মনে হয়েছে গিমিকি একটু ফিচার। তারপরেও এই জিনিসগুলো যারা পছন্দ করেন তাদের জন্য এটা ভালো লাগবে। এর বাইরে এটার পারফরমেন্স ঠিকঠাক ছিল, ক্যামেরা ওকে, আর একটু বেটার হতে পারতো, স্পেশালি ডাইনামিক রেঞ্জ, ডিসপ্লেটা ওকে, জাস্ট ফুল এইচডি প্লাস হলে একদম দুর্দান্ত হতো, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এবং বিল্ড কোয়ালিটিও ভালো। দেন এগেইন আপনার কাজের উপর ডিপেন্ড করে এই ফোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা সেটা আপনি নিজেই জাজ করে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।